জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। ভক্তরা, আজ পাপমোচনী একাদশীতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। পাপমোচনী একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে চৈত্র মাসে পাপমোচনী একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন যে পাপমোচনী একাদশীর দিনে নারী ও পুরুষ কেউই যেন এই তিনটি সবজি না খান। কিন্তু বন্ধুরা, এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে খাবে, কোনোদিন অর্থের অভাব হবে না। বন্ধুরা, পাপমোচনী একাদশীর ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয়। কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পাপমোচনী একাদশীর দিন কোন 3টি সবজি ভুলেও খাওয়া যাবে না। এর পাশাপাশি এই দিন কোন একটি খাবার যা অবশ্যই সকলকে খেতে হয়। এছাড়াও জেনে নেব পাপমোচনী একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীরই বিশেষ গুরুত্ব রয়েছে। তবে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে বলে পাপমোচনী একাদশী। নাম থেকেই বোঝা যায় এই একাদশী সমস্ত মানুষের পাপ নাশ করে, পাপ থেকে মুক্তি দেয় এবং পাপের কারণে জীবনে যে অমঙ্গল ঘুরতে পারে সেখান থেকে রক্ষা করে। এই কারণেই একে বলে পাপমোচনী একাদশী। প্রিয় ভক্তবৃন্দ, পাপমোচনী একাদশীর ব্রত আসলে 3 দিনের একটি উৎসব। এই ব্রতের নিয়ম ব্রতের একদিন আগে থেকেই শুরু হয় এবং পালন করার পর শেষ হয়। ব্রতের আগের দিন থেকেই কিছু জিনিস ত্যাগ করতে হয়, যেমন রসুন, পেঁয়াজ ইত্যাদি। শাস্ত্রে মধু ব্যবহার করাও নিষিদ্ধ বলা হয়েছে। একাদশীর 3 দিন অর্থাৎ ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং পালনের দিন, এই 3 দিনের মধ্যে একদিনও মধু ব্যবহার করা উচিত নয়। অনেকেই মদ্যপান ও আমিষ ভোজন করেন, তার সাথে একাদশীর ব্রতও পালন করেন। তাদের অবশ্যই ব্রতের আগের দিন থেকেই এইসব ত্যাগ করা উচিত। এমন নয় যে আজ অনেক কিছু খেয়ে নিলেন আর পরের দিন ব্রত পালন করলেন। ব্রতের আগের দিন মুসুর ডাল খাওয়া উচিত নয়, ছোলার শাক বা ছোলার ডাল খাওয়া নিষিদ্ধ। সেই দিন একবারই আহার গ্রহণ করা উচিত, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী দুপুরের পর আর খাদ্য গ্রহণ করা উচিত নয়, রাতে অন্ন না খাওয়াই উত্তম। এইভাবেই ব্রতের আগের দিন কাটাতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে নিতে হবে, কারণ একাদশীর দিনে সাধারণ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। আজকাল বেশিরভাগ টুথপেস্টেই লবণ বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা থাকে, যা ব্রতকে ভঙ্গ করতে পারে। যদি আপনার কাছে ব্রতের জন্য বিশেষ মাজন থাকে তাহলে তা ব্যবহার করতে পারেন, অন্যথায় সাধারণ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। এখন পাপমোচনী একাদশীর সংক্ষেপে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এরপর বলবো একাদশীর দিনে কোন 3টি সবজি ভুল করেও খাওয়া উচিত নয়, কোন একটি খাবার যা এই পাপমোচনী একাদশীর দিন সকলকে অবশ্যই খেতে হয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভক্তরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় মা লক্ষ্মী বা জয় শ্রী হরি বিষ্ণু। ভক্তবৃন্দ, একাদশীর দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান শেষে পরিষ্কার ও বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর প্রথমে আপনাকে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। এরপর সেখানে একটি চৌকি স্থাপন করতে হবে। পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হল ভগবান নারায়ণের একটি মূর্তি বা ছবি, একটি চৌকি, চৌকির ওপর বিছানোর জন্য একটি লাল কাপড়, ঘিয়ের প্রদীপ, রলি বা সিঁদুর, মৌলি অর্থাৎ পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূত ও দীপ, ইতর বা সুগন্ধি, ফুল বা ফুলের মালা,
পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মধু ব্যবহার করা যাবে না। এই সব সামগ্রী প্রস্তুত করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পুজোর স্থানে সব সামগ্রী সাজিয়ে নিতে হবে। এরপর একটি তামার লোটায় গঙ্গাজল ও কিছুটা বিশুদ্ধ জল নিয়ে প্রথমে স্থান ও পুজোর সামগ্রী শুদ্ধ করতে হবে, কারণ এই সামগ্রীগুলো আমাদের কাছে আসার আগে অনেকের হাত দিয়ে এসেছে, তাই ভগবানকে অর্পণ করার আগে শুদ্ধিবরণ করা প্রয়োজন। লোটার জল ফুলের মাধ্যমে ছিটিয়ে বলতে হবে, ওম অপবিত্রহ পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা ইস্মারিত পুণ্ডরিকাক্ষাং সর্বাভান্তারা সূচি। এই মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে ধান ও সামগ্রী শুদ্ধ করতে হবে। এরপর চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার ওপর ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। ভগবানের সামনে একটি প্রদীপ রাখতে হবে। যদি ঘিয়ের প্রদীপ হয় তবে ডান দিকে রাখতে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তবে বাঁ দিকে রাখতে হবে। প্রদীপের বিপরীত দিকে ধূপ রাখতে হবে। প্রদীপের নিচে আসন হিসাবে ফুল রাখতে পারেন, কিংবা সামান্য গম বা অন্য শস্য রাখতে পারেন। এরপর একটি ছোট পাত্রে সামান্য জল হাত ধোয়ার জন্য রাখতে হবে। তারপর পুজোর আসনে বসে পুজো শুরু করতে হবে। এইভাবে দিনের পুজোর সম্পন্ন হবে। পুজো শেষ হলে একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এরপর বিষ্ণু সহস্রনাম শুনতে হবে এবং সবশেষে আরতি করতে হবে। এরপর দিনের বাকি সময় শান্তভাবে কাটাতে হবে এবং মন ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রাগ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। সন্ধ্যাবেলায় কীর্তন করা উচিত। যদি আশেপাশে কোনো মন্দিরে কীর্তন হয় তবে সেখানে যেতে পারেন। যদি সম্ভব না হয় তবে ঘরে বসেই ভগবানের নাম গান শুনতে পারেন। ভগবান নারায়ণ বলেছেন, যারা নাচ গান করে কীর্তন করতে পারেন না তারা যদি ভক্তিভরে বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করেন তবুও কীর্তনের সমান ফল লাভ করেন। এরপর রাত্রি জাগরণেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্তত রাত প্রায় 2টো পর্যন্ত জেগে ভগবানের নাম, স্তোত্র বা পুরাণ কথা শ্রবণ করা উচিত। রাত্রি জাগরণের অর্থ এই নয় যে টিভি দেখে সময় কাটানো। যদি টিভিতেও কিছু শোনেন তবে ভগবানের কাহিনী বা কীর্তন শুনুন। খাবারের বিষয়ে একাদশীর দিনে অন্ন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল ফলাহার গ্রহণ করা উচিত। লবণ ও মরিচ সম্পূর্ণভাবে বর্জিত। যদি শুধু ফল ও দুধ খেয়ে এই ব্রত পালন করেন তবে তা সর্বোত্তম। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। তারপর পূজা স্থানে পুজো করে পালন করতে হবে। এরপর ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ব্রত সমাপ্ত করতে হবে। এই পাপমোচনী একাদশীর দিন পিতৃতর্পণ অবশ্যই করবেন। এই দিন পিতৃতর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয় বলে বিশ্বাস করা হয়। পিতৃতর্পণের সহজ পদ্ধতি পূর্বে বহুবার বলা হয়েছে। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্য ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্য ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃদেবতাভ্য নম সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর ব্রতে আপনি যতবার আহার গ্রহণ করবেন সেই অনুযায়ী পুণ্য কমে যায়। অনেকেই সকালে পূজা করে ফল খান, তারপর জুস পান করেন, আবার সন্ধ্যায় আটা দিয়ে তৈরি কিছু খাবার খান। এভাবে নয়, ব্রতে একবার ফলাহারই যথেষ্ট। সঙ্গে দুধ নিতে পারেন। তবে যারা নির্জলা করতে চান তারা নির্জলা ব্রত পালন করতে পারেন। এই ব্রত সজলা ও নির্জলা উভয়ভাবেই করা যায়। রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জাগরণ মানে টিভি দেখে রাত জাগা নয়। ভগবানের স্তোত্র পাঠ বা নাম সংকীর্তন করতে করতে জাগরণ করা উচিত। অন্তত রাত 2টো পর্যন্ত জাগরণ করলে তা কল্যাণকর। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং বিধি অনুসারে পূজা করুন। মনে রাখবেন, ব্রত যতই ভালোভাবে পালন করুন না কেন, যদি সঠিকভাবে পালন না করেন তবে অধিকাংশ পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্র মতে বিধি অনুসারে পালন না করলে মাত্র প্রায় 30% পুণ্য লাভ হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই পাপমোচনী একাদশীর দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না।
তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো তা হলো শিম। শিম পুষ্টিকর হলেও অতিরিক্ত বা কাঁচা খেলে পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম এবং অ্যালার্জির সমস্যা হতে পারে। এতে উপস্থিত অক্সালেট কিডনি বা পিত্তথলিতে পাথর থাকলে সমস্যা বাড়াতে পারে। কাঁচা শিমের বিচিতে থাকা ক্ষতিকর উপাদান লেকটিন হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া ফাইটিন অ্যাসিড ক্যালসিয়াম ও জিঙ্ক শোষণে বাধা দেয়। তাই পাপমোচনী একাদশীর দিন শিম খেতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই দিন পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাছ, মাংস, ডিম, বিভিন্ন তামসিক জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পুঁইশাক। এই দিন বাড়িতে কখনোই পুঁইশাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাকের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্র এই সময় পুঁইশাককে কফ বৃদ্ধির কারণ বলা হয়েছে। পুঁইশাক এই সময় মানুষের শরীরে নানান রোগের সৃষ্টি করে হজমে প্রভাব ফেলে। এই দিন বাড়িতে পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। শাস্ত্রমতে পুঁইশাক অত্যন্ত তামসিক প্রকৃতির খাবার এবং বাড়িতে নেগেটিভ শক্তিকে ডেকে বাস্তু দোষ সৃষ্টি করে। সুতরাং এই দিন কোনোভাবেই পুঁইশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো বেগুন। বেগুনকে বহু শাস্ত্রে তামসিক সবজি বলে গণ্য করা হয়েছে, যা একাদশীর সূক্ষ্ম সংযত শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বেগুনে সাধারণভাবে সালানিন জাতীয় অ্যালকালয়েড থাকে। সংক্রমণকালীন সময়ে হজম শক্তি দুর্বল থাকলে এই উপাদান গলা চুলকানি, পেট ব্যথা, অ্যালার্জি ইত্যাদি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে সংবেদনশীল মানুষের ক্ষেত্রে। তাছাড়া বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে ফোড়া, চুলকানি, প্রদাহ রোগ বাড়াতে পারে, যা আয়ুর্বেদে রক্তদোষ হিসাবে পরিচিত। তাই শাস্ত্রে পাপমোচনী একাদশীর দিন বেগুনের তৈরি যে কোনো খাবার খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে। ভক্তরা, পাপমোচনী একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয় সেটি জানার আগে আমরা জেনে নেব পাপমোচনী একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। প্রথম উপায়, পাপমোচনী একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুঁটুলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারের সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, পাপমোচনী একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল পাপমোচনী একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার জুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে পাপমোচনী একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই পাপমোচনী একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। বন্ধুরা, পাপমোচনী দিন একটু হলেও খান সজনে ফুলের তরকারি।
এই সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে তলা হয়েছে এই দিনে সজনে ফুলের তরকারি খেলে সাত্ত্বিক গুণের বৃদ্ধি পায়, পজিটিভ শক্তিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।